কতক্ষণ পড়তেছি। সকলকে স্বাগতম স্টাডি টিউবে। আজকে আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো, যেগুলো কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিওরি। এই রাসায়নিক বন্ধন, অ্যাকচুয়ালি এই রাসায়নিক বন্ধনটা কি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ারই একটা অংশ হতে হবে। এবং এই কেমিক্যাল বন্ড, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে কেমিক্যাল বন্ড, এই কেমিক্যাল বন্ড সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। হ্যাঁ, এই বন্ধন শক্তি সম্পর্কেও একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তার পূর্বে প্রথমে তোমাদের এই রসায়ন সম্পর্কে জানার জন্য রাসায়নিক বন্ধনগুলো জানতে হবে। তোমরা যারা এখনও রসায়নের মৌলসমূহ সম্পর্কে জানো না, যে পর্যায় সারণী আছে, যে 118টা মৌল আছে, কোনটা ক্ষার ধাতু কোনটা মৃৎ ক্ষার ধাতু, এই সম্পর্কে যারা জানো না তাদেরকে এখনই আমি বলবো সব বেসিক সম্পর্কে জেনে রাখো। কেননা রসায়ন, এই কেমিস্ট্রি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ শিখতে হবে তোমাদের। এবং এই কেমিস্ট্রির এই আমি যদি বলি 2 নাম্বার স্টেপে জানতে হবে এই রাসায়নিক বন্ধনটা। রসায়নের মৌলসমূহের পরিচিতির পরেই তোমাদের এই রাসায়নিক বন্ধনটা জানতে হবে, ঠিক আছে? এই রাসায়নিক বন্ধনকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, রাসায়নিক বন্ধনকে 3 ভাগে না, আমি বলবো 3 ভাবে হতে পারে। এটা হচ্ছে আয়নিক বন্ধন, 1 নাম্বার যেটা বলবো আমি, এটা হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে? আয়নিক বন্ধন আছে। এই আয়নিক বন্ধনটা কিভাবে গঠন করে সেটা তোমাদের জানতে হলে একটা ধাতু প্লাস একটা অধাতু, একটা ধাতু আর একটা অধাতু মিলে যে বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে? একটা ধাতু আর অধাতু মিলে যে বন্ধন হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এরপরে তোমাদের জানতে হবে 2 নাম্বার যে বন্ধন, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধন কিভাবে গঠন করে? সমযোজী বন্ধন গঠন করা হচ্ছে অধাতু এবং অধাতু যোগ অধাতু শুধু গঠন করে, তাহলে কি হবে? সমযোজী বন্ধন। আচ্ছা, এবং 3 নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের আরেকটা আছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে? সমযোজী বন্ধন, এই 3টা বন্ধন সম্পর্কে জানতে হবে। এবং 4th যেটা জানতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ধাতু প্লাস ধাতু। বুঝতেই পারতেছ, ধাতু আর ধাতু মিলে যে বন্ধন গঠন করবে সেটা হচ্ছে ধাতব বন্ধন। কি? ধাতব বন্ধন। জাস্ট এই কয়টা বন্ধন সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং আজকে সব বন্ধন সম্পর্কে আমি আলোচনা করব, ঠিক আছে? তার জন্য সবাই আরেকবার যদি মনে না থাকে আমি বলছি সেগুলি একবার তোমরা শুনে নাও। আয়নিক বন্ধন ধাতু প্লাস অধাতু, সমযোজী বন্ধন অধাতু, আয়নিক বন্ধন ধাতু প্লাস অধাতু, সমযোজী বন্ধন অধাতু প্লাস অধাতু, এবং সন্নিবেশ সমযোজী বন্ধন আর একটা হচ্ছে ধাতু বন্ধন ধাতু প্লাস ধাতু। এর মধ্যে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনে তোমরা প্রথমে এখানে 4টা মৌল দেখতে পাচ্ছ, এবং আমি আরেকটা বিষয় বলবো, এইগুলো জানার জন্য তোমাদের অবশ্যই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। যে ইলেকট্রন বিন্যাস তোমরা পর্যায় সারণী বলো বা পদার্থের গঠন বলো, ওখানে তোমরা শিখেছ এই পদার্থগুলো, ঠিক আছে? এদের প্রতীক, সোডিয়াম, এনে দ্বারা সোডিয়ামকে বোঝাচ্ছে, তারপরে নিয়ন, তারপরে নিয়ন, তারপরে ক্লোরিন, আর্গন, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, ঠিক আছে? এই যে এইগুলো সম্পর্কে যে যত ভালো জানবে সে তত ভালো পারবে। যেরকম ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের, ঠিক আছে? জানতে হবে। আর্গন আছে নিষ্ক্রিয়, হ্যাঁ? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রিডন, অর্গানিসন। তারপরে ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ, আয়োডিন, অ্যাস্টেসাইন, এগুলো বলা হয় হচ্ছে হ্যালোজেন। এগুলো সম্পর্কে জানতে হবে।
কেন আমি এই তিনটা মৌলের নাম এখানে লিখে রেখেছি, কারণ এই তিনটা মৌলের বিষয়ে কিছু একটা তোমাদের জানাবো। সেটা হচ্ছে সোডিয়ামকে যদি তোমরা দেখো, সোডিয়ামে তোমরা দেখতে পারবে এর যে প্রথম কক্ষপথ, এই কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে সোডিয়ামের। আচ্ছা আমি একটু ভিন্ন কালে নিই। সোডিয়ামের প্রথম কক্ষপথ যদি দেখো তোমরা, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, এবং দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, মোট 10টা, এবং শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। মোট কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন। এখন এইখানে মোট 11টা ইলেকট্রন, তাই 2 8 1। ঠিক তারপরে কক্ষপথ নিয়নে দেখো, আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তাই এর প্রথম কক্ষপথে 2 এবং শেষ কক্ষপথে 8, অর্থাৎ পূরণ আছে। ঠিক আছে, সেই রকমভাবে এই দুটা চিত্র আমি পাশাপাশি দিছি এই কারণেই, ভালো এটা বুঝলে। এবং ক্লোরিনেরও দেখো, ক্লোরিন আছে কি 2 8 7, মানে যেহেতু পারমাণবিক সংখ্যা 17, 2 8 7, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং শেষের কক্ষপথে 7টা, এবং আর্গনে দেখো 2 8 8। এখন যদি তোমরা একটু দেখো এই যে সোডিয়ামের, আমি এই জিনিসটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব, জানি না কতদূর বোঝাতে পারবো এবং পারবো না, আমি দেখি, চেষ্টা করে দেখি। এই দেখো সোডিয়াম, যেটা এখানে দেখতে পারছো, সোডিয়ামের এই শেষ কক্ষপথ থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা, এই শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে যদি এই ক্লোরিনের কাছে দিই, এই ক্লোরিনের শেষ কক্ষপথে দিই, ক্লোরিনের শেষ কক্ষপথে দিই, তাহলে কিন্তু ক্লোরিন ইলেকট্রন হবে 2 8 8, এবং এটি স্থিতিশীল অবস্থা অর্জন করবে। এবং যেহেতু সে তখন একটি ক্লোরিন গ্রহণ করবে, তখন আমরা লিখতে পারি যে ক্লোরিন মাইনাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস গঠন করবে। ঠিক আছে, তখন কিন্তু এ একটা স্থিতিশীল অবস্থা অর্জনও করবে। এরপর আমরা আরেকটা যদি দেখি, সেটা হচ্ছে সোডিয়াম। আচ্ছা, ক্লোরিন Cl মাইনাস কেন হলো? কেননা সে কী করছে, এই সোডিয়ামের শেষ কক্ষপথ থেকে, হ্যাঁ, সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা কে গ্রহণ করছে? ক্লোরিন। এবং সোডিয়াম যেহেতু কী করছে, ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে সে কী হয়েছে, সোডিয়াম Na প্লাস কী করছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এইটার জন্য এই সোডিয়ামকে আমরা লিখতে পারি Na প্লাস, এবং ক্লোরিনকে লিখতে পারি Cl মাইনাস। ঠিক আছে, অর্থাৎ আয়নিক বন্ধনের জন্য, অর্থাৎ আয়নিক বন্ধনটা এরকম, একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং সেই ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করার জন্য একটা গৃহীতা থাকতে হবে, অর্থাৎ দাতা এবং গৃহীতার একটা সম্পর্ক এই আয়নিক যৌগসমূহে গঠন করে। আচ্ছা, তারপরে যদি দেখি, এটাই এখানে মূল বিষয়। আচ্ছা, আমরা এখানে দুটা চিত্র দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমি যেটা এতক্ষণ বুঝালাম। এখানে সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা কত যদি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ সোডিয়ামের মোট ইলেকট্রন 11টা। এই একটা ইলেকট্রন যদি ও সেই ক্লোরিনের শেষ কক্ষপথে একটা দিয়ে দেয়, তাহলে কিন্তু কি গঠন করবে, ক্লোরিন Cl মাইনাস গঠন করবে, এবং সোডিয়াম কি হবে, Na প্লাস। এই যেখানে লেখা আছে আমি তাই লেখার চেষ্টা কম করব, সোডিয়াম প্লাস, এটা ক্যাটায়ন, ক্লোরিন মাইনাস অ্যানায়ন। ক্যাটায়ন মানে ধনাত্মক, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কম, সোডিয়াম প্লাস হয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন বাড়ছে, ক্লোরিন মাইনাস। তোমরা যদি এই দুটো চিত্রের মধ্যে কম্পেয়ার করো, তাই তোমরা বুঝতে পারবে এইটার সাথে এইটা। ঠিক আছে, এই দুটো চিত্র তোমরা একটু কম্পেয়ার করো, তাই তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের এইটুকুই বলবো, এই দুইটা চিত্র তোমরা দেখো, তাই বুঝতে পারবো। আচ্ছা, এরপর আমরা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এর কথাও বলবো। এখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম
পারমাণবিক সংখ্যা কত? 12টি। আমরা জানি প্রোটন সংখ্যা সমান সংখ্যক থাকে ইলেকট্রন, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে 12টি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন যেহেতু 12টি, এর প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি, 10টি এবং তৃতীয় কক্ষপথে 2টি, মোট কয়টি হলো? 12টি। এই শেষ কক্ষপথের এই 2টি ইলেকট্রন সে কাকে দিতে পারে? অক্সিজেনকে, কারণ অক্সিজেনের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8। অক্সিজেন 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ 8টা ইলেকট্রন আছে। এর প্রথম কক্ষপথে 2টি এবং পরের কক্ষপথে 6টি। তাহলে সে কিভাবে আছে আমরা যদি দেখি, 2 6 না 8, যদি সে 2 8 হয় তাহলে স্থিতিশীল অবস্থায় উঠবে। এর জন্য সে কি করতে পারে? এই ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের যে 2টি ইলেকট্রন আছে, সেই 2টি ইলেকট্রন সে কি করে নিতে পারে? তার নিজ কক্ষপথে নিয়ে নিতে পারে। যখনই সেই 2টি ইলেকট্রন নিয়ে নেবে, এই জায়গায় একটা ইলেকট্রন, এই জায়গায় একটা ইলেকট্রন, অক্সিজেন নিয়ে নেবে, তখন অক্সিজেন কি গঠন করবে? এই যে এখানে দেখতে পারবে অক্সিজেন তখন O2- গঠন করবে, কেননা সে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করছে। এবং ম্যাগনেসিয়াম যেহেতু 2টি ইলেকট্রন ত্যাগ করছে, সেহেতু সে ম্যাগনেসিয়াম 2+ গঠন করবে। ঠিক আছে, এই দুটোই বেসিক্স। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই প্রশ্নটা তোমাদের আসবে, সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম কি NaCl এর গঠন, এইটা জিনিস আমি একটু তোমাদের দেখাইনি। এই যে সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠন হয়েছে এটা দেখাইছি, সোডিয়াম ক্লোরাইড। এবং আরেকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে কিছু বিক্রিয়া করে যদি দেখাই আমরা, আচ্ছা এটা আমি একটু জুম করে লিখে দেখাচ্ছি তোমাদের। প্রথমত আমরা জানি সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাহলে কি হবে? সোডিয়াম প্লাস পরিণত হবে, একটা ইলেকট্রন যেহেতু সে ত্যাগ করেছে। এবং ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং Cl- পরিণত হবে। এই দুটো যদি এখন তোমরা যোগ করো, তাহলে এই 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন কেটে যায়। এবং আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম প্লাস এবং এই ক্লোরিন মাইনাস, এই দুইটা মিলে কি গঠন করবে? NaCl, সোডিয়াম ক্লোরাইড। এভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। ঠিক আছে, এরপরে আমরা এই যে আরেকটা যেটা দেখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে গঠন করে, সেটা যদি আমি লিখে দেখাই। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে যেহেতু মোট ইলেকট্রন শের কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12। সে যদি স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, অর্থাৎ অষ্টক পূরণ করে থাকতে চায়, তাহলে তার 2 আর থাকতে হবে, তাহলে শেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। সেজন্য সে কী করবে? ম্যাগনেসিয়াম 2+ গঠন করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা ইলেকট্রন। সেই ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে অক্সিজেন, কারণ অক্সিজেনের সেই কক্ষপথে ইলেকট্রন 2 6, সে আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই জন্য অক্সিজেন কী করবে? আরও 2টা ইলেকট্রন রিসিভ করবে। 2 ইলেকট্রন রিসিভ করে অক্সিজেন 2- গঠন করবে। অক্সিজেন কি হবে? 2-। এইটা যদি যোগ করে তাহলে এটা কেটে যাবে, তাহলে ম্যাগনেসিয়াম 2+, এই অক্সিজেন 2- মিলে গঠন করবে কি? এই ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, যেহেতু এর ছিল 2, ওর ছিল কি 2+ আর এর ছিল 2-। সেই 2+, 2- কেটে গেলে ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, তাই এখানে ম্যাগনেসিয়ামের এখানেও 2 দেওয়ার দরকার নেই, অক্সিজেনের এখানেও 2 দেওয়ার দরকার নেই, ম্যাগনেসিয়াম অক্সাইডই গঠন করবে। ঠিক আছে, এই দুটো জিনিস জানলাম। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। এটা হচ্ছে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীত হয় কি হয় না। আয়নিক যৌগসমূহ অবশ্যই পানিতে দ্রবণীত হয়।
কেন একমাত্র কারণ সাথে একটা পোলারিটি, পোলারিটি। আয়নিক যৌগসমূহ এই পোলারিটি ধর্মের কারণে পানিতে দ্রবীভূত হয়। একমাত্র এই আয়নিক যৌগসমূহ তাদের এই পোলারিটি ধর্মের কারণে পানিতে দ্রবীভূত হয়ে থাকে। এই পোলারিটি ধর্ম সম্পর্কে আমি এখন বিস্তারিত বলবো। পোলারিটি ধর্ম, ঠিক আছে, একটা আমি কালার চুজ করে নিই। অ্যাকচুয়ালি এই পোলারিটি ধর্মটা কি সেটা আমি তোমাদের এখন বলছি। এই পোলারিটি ধর্মটা হচ্ছে পোল অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এই সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই দুইটা মৌলই পানিতে দ্রবীভূত হবে। তোমাদের যদি এরা যে যৌগ গঠন করলে ম্যাগনেসিয়াম সোডিয়াম ক্লোরাইড, এটা কি আয়নিক যৌগ, এই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে। এখন এটা কিভাবে দ্রবীভূত হয় সেটা জানার জন্য তোমরা একটু, যেহেতু পানির যদি এখন আমরা অণুর চিন্তা করি, পানি H2O, পানি কি H2O, ঠিক আছে না? পানি কিভাবে গঠন করে থাকে সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে অন্যদিকে এই যে পানির যদি দেখি, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা, 6টা আছে অক্সিজেনের। এই দুইটা যদি মানে এই একটা করে মানে যদি আবার পানির অণুর সাথে গঠন করে দেখো কি করবে, পানির H2O-তে, হ্যাঁ, কীভাবে গঠন করে, অক্সিজেনের মোট ইলেকট্রন 8টা, প্রথম কক্ষপথে শেষ কক্ষপথে কয়টা? 6টা। এই দুইটা 4টা, আর আছে 2টা, এই যে একটা, এই যে একটা। তাহলে আর একটা কার? হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওই অক্সিজেনের সাথে শেয়ারিং করে দ্বিতীয় পূরণ করবে হাইড্রোজেন, আর একটা ইলেকট্রন শেয়ারিং করে দ্বিতীয় পূরণ করবে, তাহলে মোট ইলেকট্রন 8টা হলো, এবং অক্সিজেনে 8 পূরণ করলে এইভাবে পানি সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারিং করে গঠন করে। NH3 আমরা জানি অ্যামোনিয়াম অক্সাইডও সেম। নাইট্রোজেনের মোট ইলেকট্রন কত? 7টা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেনের ইলেকট্রন 7টা। এখন এখানে যদি দেখো প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে তাহলে কয়টা? 5টা। 1 2 3 4 5, এর মধ্যে 2টা ইলেকট্রন কি থাকবে? মুক্তজোড়। এই 2টা ইলেকট্রন কি? মুক্তজোড় ইলেকট্রন। এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এবং এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে 3 জোড়া। বন্ধন জোড় কিভাবে করলো? হাইড্রোজেনের সাথে, এবং এ 8 পূরণ করছে। অন্যদিকে মিথেনের কথা যদি বলি, CH4 আমরা জানি কার্বনের ইলেকট্রন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বনের ইলেকট্রন কয়টি? 6টি। প্রথম কক্ষপথে 2টি এবং পরের কক্ষপথে 4টি। এই 4টা ইলেকট্রন মুক্তভাবে বন্ধন গঠন করবে কার সাথে? হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেনের কাছ থেকে আরও একটা করে ইলেকট্রন পাবে, তাহলে কি করবে সেটা? হাইড্রোজেন। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 8টা। শেষ।